হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে ধপ করে মেঝেতে বসে পড়েছে রাই। বুঝে উঠতে পারছে না ঠিক কিভাবে রিয়্যাক্ট করবে। আদৌ রিয়্যাক্ট করা যায় কিনা। হয়তো স্মৃতির অতলে ডুব দিলেও বহ্নি শিখা সম্পর্কে কোনো সুখস্মৃতি মাথায় আসবে না ঠিকই, কিন্তু তাও জীবনে চলতে গেলে প্রতিটা পদে শুধু বন্ধুই দরকার, এমনটা বোধহয় সঠিক কথা নয়। কোথাও কোথাও ছন্দ পতনেরও দরকার হয় বৈকি। আর সেখানেই প্রয়োজন একজন শত্রুর, কারণ একমাত্র ছন্দবদ্ধ জীবনের বিরোধিতা সেই করতে পারে। আর সেই রেজিস্ট্যান্স ওভারকাম করে আবার জীবনের মূল স্রোতে ফিরে আসার লড়াই করতে পারলেই জীবন সাকসেসফুল। আসলে তো জীবনটা শুধুই একটা তড়িৎ প্রবাহের মতো। যেমন অ্যাডমিটেন্স আছে, ঠিক তেমনি রেজিস্ট্যান্সেরও দরকার হয় অবশ্যই। না হলে ফুল গিয়ারে স্পিড তুললে অ্যাক্সিডেন্টের ভয় থেকেই যায়। আজকের আকস্মিক ঘটনাটা রুদ্রজিৎ আর রাইয়ের জীবনের সব থেকে বড় রেজিস্ট্যান্স। হঠাৎ করেই বহ্নি শিখার সুইসাইডের মতো আনএক্সপেক্টেড খবর নাড়িয়ে দিয়ে গেল দুজনকেই। দুজনেই নীরব শ্রোতা হয়ে বসে রয়েছে টিভির দিকে তাকিয়ে। মিউট মোডে চলছে টিভিটা। বারবার ব্রেকিং নিউজ হিসাবে টিভির পর্দায় ফুটে উঠছে একটাই খবর, আর তার সঙ্গে কোটেশন সহকারে দেখানো হচ্ছে বহ্নি শিখার লিখে রেখে যাওয়া শেষ কয়েকটা অক্ষর। ভরসার হাতটা কাঁধে রাখল রুদ্রজিৎ। ওঠ এবার, চল নিচে চল। কোনো উত্তর না দিয়ে রাইয়ের বাঁ কাঁধের উপর রাখা রুদ্রজিতের ডান হাতটা শক্ত করে চেপে ধরল রাই নিজেই। কি রে, চল নিচে চল। বলছি না, এভাবে বসে থাকলে হবে না। আরে এতে আমাদের কি করার আছে বলতো? ওর জীবন, ওর সিদ্ধান্ত, তাতে তুই এত ভেঙে পড়ছিস কেন? আশ্চর্য, তোর খারাপ লাগছে না রুদ্র? তোর মনে হচ্ছে না কিছু? আহা, আমি তাই বলিনি। নিশ্চয়ই খারাপ লাগছে। ছোট থেকে ওকে চিনি, তোর থেকেও বেশি দিন আমি ওকে চিনি, তাই খারাপ লাগাটা খুব স্বাভাবিক। কিন্তু বাস্তবটা তো বাস্তবই রাই। ওর জীবন, ওর সিদ্ধান্ত। হয়তো ওর জীবনের অনেক কাজের জন্য অনুশোচিত। তাই বলে এই আত্মহত্যাটা কি তুই সমর্থন করিস? মানে সত্যিই কি ওর এটা করার দরকার ছিল? একেবারেই নয়, আমি সে কথা একেবারেই বলিনি রাই। আত্মহত্যা অবশ্যই অন্যায়ের। কখনো কোনো পরিস্থিতিতেই এটা সমর্থনযোগ্য নয়, হতেও পারে না। কিন্তু কি জানিস তো রাই, আসলে মানুষ অন্যায় করতে করতে কখনো এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে তার আর ফিরে আসার উপায় থাকে না। দেওয়ালে পিঠ ঠেকে যায়, বুঝলি? চাইলেও আর সেখান থেকে ঘুরে দাঁড়ানো বোধহয় সম্ভব হয় না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তার সমাধান কখনোই আত্মহত্যার মধ্যে দিয়ে হতে পারে না। সৎ সাহস রেখে নিজের অন্যায়টুকু স্বীকার করতে পারত, তাতে হয়তো অপরাধ বোধ কিছুটা হলেও কমতো। যাকে, এখন বাদ দে সব কথা। প্লিজ চল এখন নিচে। ডিনার তৈরি হয়ে গেছে অনেকক্ষণ। একটু কিছু খেয়ে রেস্ট নে। আজ সারাটা দিন অনেক জার্নি হয়েছে। ইচ্ছে করছে না কিছু খেতে। অনেক জবাব চাওয়ার ছিল, কোনো কিছুই আর পাওয়ার আশা রইল না।
উফ, আবার সেই এক কথা। আর কি হবে এসব জবাব নিয়ে? ছাড় না এবারে সব। এবার তো মাথা থেকে নামা এসব কিছু। চাইলেই কি আর সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলা যায় রুদ্র? যায় না। এই তোর এক দোষ, জানিস তো? তুই সেই এক রকম রয়ে গেলি, পরিবর্তন এলো না তোর মধ্যে। খানিকটা বিরক্ত হয়ে রুদ্রজিৎ কথাগুলো বলে রাইয়ের ঘর থেকে বেরিয়ে নিচের ডাইনিং হলের দিকে আসার জন্য পা বাড়ালো। অতর্কিতে রাই রুদ্রজিতের হাতটা চেপে ধরল। রুদ্র, বড্ড বড্ড ভয় করছে রে। ওরে বাবা, কিসের ভয়? জানি না, তবু তবু বড্ড ভয় করছে। হ্যাঁ, চেয়েছিলাম বহ্নিশিখা ওর অন্যায়ের শাস্তি পাক। ওর সমস্ত খারাপ কাজ দুটো জীবনকে কেমনভাবে তছনছ করে দিয়েছে সেটাও নিজেও বুঝতে পারুক, অনুশোচনার মধ্যেই জেগে উঠুক। কিন্তু কিন্তু আমার কথা বিশ্বাস কর রুদ্র, মৃত্যু আমি চাইনি। আমি জানি রাই, তুই যে কারুর ক্ষতি চাইতে পারিস সেটাই আমি বিশ্বাস করি না। সেখানে মৃত্যু তো অনেক দূরের কথা। প্লিজ এবার এসব ভাবা বন্ধ কর। চল না রাই, আজ একসাথে বসে ডিনার করি। কোনো কথা বলল না রাই। ধীর পায়ে আরো কাছে চলে এলো রুদ্রজিতের। সেই এক রুদ্রজিতের গায়ের গন্ধ, এখনো একই রকমভাবে ভালোবাসার অনুভূতি জাগায় রাইয়ের মনে। আলো আঁধারি ঘরের মধ্যে আজ বহু বহু বছর পর রাই রুদ্রজিতের এত কাছে। বয়স বেড়েছে অনেকটাই, কিন্তু তাও রোমাঞ্চগুলো যেন পুরনো হয়নি, সব আছে আগের মতোই। আজ আর কোনো আবেগ বাধা মানল না। বহু বহু বছরের দূরত্ব যেন নিমেষে ঘুচে গেল। রুদ্রজিতের শক্ত ডান হাতটা জড়িয়ে ধরল রাইয়ের কোমর। রাইও ততোধিক শক্ত করে জড়িয়ে ধরল রুদ্রজিৎকে। বুকের মধ্যে মুখ গুঁজে দিল ঠিক আগের মতো। আর অতর্কিতে দুজনের ঠোঁট স্পর্শ করে গেল একে অন্যের গাল, ঠোঁট, কপাল। বেশ কিছুক্ষণ কেটে গেল এভাবেই। মুহূর্তরা যেন বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যায়। চল রাই, সব খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চল প্লিজ। আমার কোথাও যেতে ইচ্ছা করছে না রুদ্র, থাকি না আরো কিছুক্ষণ। আজ প্লিজ কোথাও যাস না, থাক না আমার কাছে। বেশ, আজ না হয় সারা রাত আমরা গল্প করে কাটাবো, কিন্তু সারাদিন আজ অনেক কিছু অনিয়ম হয়েছে। চল না প্লিজ, একটু ডিনার করতেই হবে, না শুনবো না। অগত্যা রুদ্রজিতের জোড়াজুড়িতে ডিনার সারতে যেতেই হলো রাইকে। সামান্য কিছু খাবার মুখে তুলে কোনোভাবে শান্ত করল রুদ্রজিৎকে। তারপর দোতলার ডিনার হলটায় সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য গেস্টদের কোলাহল শান্ত হয়ে যাওয়ার পর আস্তে আস্তে রাই এসে দাঁড়ালো 3 তলার ওর ঘরের ঠিক সামনের খোলা ছাদটায়। ঠান্ডা হাওয়ার স্রোত খেলে যাচ্ছে গোটা শরীরে। হাড়ের ভিতরেও যেন কাঁপুনি অনুভব হচ্ছে। অন্ধকার যেন ঘন হয়ে আসছে আরো। পাহাড় জুড়ে তখন শুধুই শান্তির চাদর ঢেকে যাচ্ছে। তোমার খোলা চুলের ফাঁকে লুকিয়ে আছে ভোরের আলো। তোমার ঘন নিঃশ্বাসেতে পাহাড় বুঝি ডাক পাঠালো। তোমার শরীর ঠান্ডা হাওয়ায় উথাল পাথাল আজি, পাহাড়ের ওই কিনার ঘেঁষে হারিয়ে যেতে রাজি। তুমি যখন মুগ্ধ হয়ে তাকিয়ে আছো অনেক দূরে, এমন তখন গুনগুনিয়ে রাগ ধরেছে চেনা সুরে। তোমার ছোঁয়ায় আরেকটি বার জীবন পেতে চাই, অনেকটা দূর হাঁটার কেবল স্বপ্ন বুনে যাই। মন্ত্রমুগ্ধের মতো রুদ্রজিতের কবিতাটা উপভোগ করছিল রাই।
ঠোঁটের কোণে খেলে যাচ্ছে মৃদু হাসির ঝলক, আর চোখের কোণটা চিকচিক করে উঠছিল আনন্দের জলে। এখনো রুদ্রজিৎ, এখনো লেখালেখি চালিয়ে যাচ্ছিস? তাহলে কি দারুণ লিখেছিস রে। সবটাই তোর জন্য রাই। লজ্জা পেয়ে ছাদের রেলিংয়ের দিকে ঘুরে দাঁড়ালো রাই। পিছন থেকে রাইয়ের বাঁ দিকে দাঁড়িয়ে ডান হাতটা প্রশস্ত করে রাইয়ের ডান কাঁধে আলতো চাপ দিয়ে জড়িয়ে ধরল রুদ্র। তারপর নিজের কাছে শক্ত করে টেনে এনে আলতো স্বরে বলল, চল ফিরে যাই, আবার চন্দননগর। সেখান থেকেই আবার সব কিছু শুরু হোক। আবার শুরু থেকে শুরু করব? সত্যি সত্যি সম্ভব? তুই চাইলে সব সম্ভব রাই, সব সম্ভব। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, দেখে নিস, মিলিয়ে নিস আমার কথা। মৌনতা সম্মতির লক্ষণ, আর সেই মৌন হয়েই খানিকটা লজ্জা পেয়ে মাথাটা রুদ্রর কাঁধে হেলিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে রইল রাই। প্রচণ্ড শীত করছে, তবু যেন ঘরের ভিতরে চলে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই মুহূর্তটাকে অনেকক্ষণ ধরে উপভোগ করতে। রুদ্রজিৎ বরফের মতো ঠান্ডা হাতটা অনুভব করতে পারে, আর তখনই নিজের গায়ে পড়ে থাকা উলেন চাদরটা জড়িয়ে দেয় রাইয়ের গায়ে। আধো আধো ঘুমে সেদিনের রাতটা কাটল দুজনেরই। তারপর ভোর হতেই রুদ্রজিৎ একতলার ঘর থেকে এক ছুটে চলে এলো রাইয়ের 3 তলার ঘরে। রাই, রাই, উঠেছিস? কিরে? বেশ কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরেও রাইয়ের সারা শব্দ পাওয়া গেল না, তাই একটু জোরে দরজাটা ধাক্কাতেই দরজাটা খুলে গেল। আরও একবার প্রচণ্ড রকমভাবে ভয় পেয়ে গিয়ে দাঁড়িয়ে গেল রুদ্রজিৎ। এ কি? সে তো একই রকম অবস্থা। গতকাল সকালে এভাবেই ধুম করে কিছু না বলে রাই বেরিয়ে গিয়েছিল, আজও এক অবস্থা। ওর জিনিসপত্র কিছুই তো ঘরে নেই। কোথায় গেল আবার মেয়েটা? উফ, এবার তো আমি পাগল হয়ে যাব। উদ্বিগ্ন হয়ে পড়ল রুদ্রজিৎ। কি করবে, কোথায় যাবে, একেবারেই ক্লুলেস। কাল না হয় গেস করতে পেরেছিল যে নিশ্চয়ই রাই বহ্নি শিখার কাছেই গেছে দেখা করতে, কিন্তু আজ তো আর সেই সুযোগ নেই। তাহলে তাহলে গেল কোথায়? ভয়, বিরক্তি, চিন্তা সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে ঘিরে ধরেছে রুদ্রজিৎকে। কি আশ্চর্য! এর মনে যে কখন কি উদয় হয় ও নিজেও বোধহয় জানে না। এই তো কাল রাত্রে সব কিছু ঠিকঠাক ছিল, এই তো কাল কথা হলো আবার আমরা ফিরে যাব চন্দননগরে, আবার শুরু থেকে শুরু করব। তাহলে তাহলে সকাল হতেই কি এমন মতিভ্রম হতে পারে ওর? ভয়, চিন্তা সব কিছুকে ছাপিয়ে গিয়ে বিরক্তি ঘিরে ধরেছে রুদ্রজিৎকে। না না না, আর আমি কোনো রকমভাবেই বোঝাতে পারবো না। ওকে আমি আর বোঝাতে পারবোই না। যে নিজের ভালো নিজেই বুঝতে পারে না, তাকে আমি আলাদা করে কিভাবে বোঝাতে পারি, সেই ক্ষমতা আমার নেই। ইতস্তত করতে করতে আরও একবার ফিরে গেল 3 তলার ঘরে। না, কোথাও নেই রাই। এত ভোরবেলায় কোথায় যেতে পারে তার কোনো আইডিয়াও নেই রুদ্রজিতের। খানিকটা মনমরা হয়ে 3 তলার ছাদে উঠে এলো রুদ্রজিৎ, আর উঠে আসতেই চক্ষু চড়ক গাছ। পরিপাটি করে জামা কাপড় পরে ব্যাগ গুছিয়ে রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে রয়েছেন ম্যাডাম। এই কি ব্যাপার বলতো? আর কত টেনশন করব তোকে নিয়ে? সকাল সকাল মস্করা হচ্ছে নাকি? কেন, হঠাৎ করে এত উত্তেজনার কি আছে তোর? উত্তেজনার কি আছে মানে? বলা নেই কওয়া নেই, ব্যাগপত্র গুছিয়ে এই 3 তলার ছাদে দাঁড়িয়ে করছিসটা কি? ঝাঁপ দিবি নাকি? কেন, ঝাঁপ দিলে তোর সুবিধা হয়? এই শোন, বাজে বকবি না। বাজে বকছি না, বলছি বয়সটা কত হলো? মানে এখানে এখন বয়সের কথা আসছে কি করে? তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। তৎকালে টিকিট কাটছি, রিজার্ভেশনে বয়স জানতে চাইছে তো। টিকিট কাটছিস?
মানেটা কি? কোথায় টিকিট কাটছিস? কিসের টিকিট কাটছিস? ও, তাহলে চন্দননগর আমি একাই ফিরে যাব। তাহলে থাক, আমার তো আর এখন চন্দননগরে বাড়িটাও নেই, উত্তরপাড়ায় মায়ের কাছেই ফিরে যাই। হো হো, আচ্ছা, চন্দননগর যাবি মানে হাওড়া পর্যন্ত টিকিট কাটছিস, তাই তো? হাওড়া হোক বা ব্যান্ডেল, আরে যে কোনো রিজার্ভেশন পেতে গেলে তো বয়সটা জানতে হবে। কেন? আমার বয়স তুই জানিস না? 35। ও বাবা, তুই তো বুড়ো হয়ে গেলি রে। ন্যাকামো হচ্ছে। তোর কত? 15? না ডার্লিং, আমি তো সুইট 16। 16 পর থেকে বয়স আমার বাড়েইনি। হ্যাঁ, তুমি তো হজবরলর কাকেশ্বর কুচকুচে, তোমার বয়স তো আর বাড়বে না কোনোভাবেই। ওরে, আমি একা বুড়ো হইনি, সাথে তুইও বুড়ি হয়েছিস। বলছিস? চল তাহলে একসাথে আরো বুড়ো বুড়ি হয়ে যাই। কি ভাবছেন বন্ধুরা, শান্তি হয়েছে তো এবার? অভিমানী ভালোবাসায় সিজন 1-এ সেই রাই আর রুদ্রজিৎ আলাদা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আবার দেখা হয়েছিল ঠিকই, তবে জীবনের অনেকগুলো বসন্ত পরে। তখন আপনারাই রেড়ে করে উঠেছিলেন, বলেছিলেন ওদের প্রেম যেন অসমাপ্ত না থাকে। দেখুন, আজ আবার ওদের মিলিয়ে দিলাম। দাঁড়ান দাঁড়ান, পিকচার আবি বাকি হ্যায়। এখন ওদের গন্তব্য চন্দননগর। মনে আছে ওদের কলেজের সেই রঙিন দিনগুলোর কথা? উফ, আমার তো ভাবলেই এখনো শিহরণ জাগে। ওদের সেই কিশোর বয়সের কাঁচা প্রেম, উষ্ণতা, রোম্যান্স আর ব্যাকগ্রাউন্ডে বেজে চলা অদৃশ্য গিটার। সত্যি তো, এমন প্রেম অপূর্ণ থাকতে পারে? তাই আজ ওদের প্রেম পূর্ণতা পাওয়ার পালা, আর সেই সঙ্গে অভিমানী ভালোবাসার অন্তিম পর্বেও পৌঁছানোর পালা আমাদের। আজ অভিমানী ভালোবাসা সিজন 2-এর চতুর্থ তথা অন্তিম পর্বে আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু অন্তরা। আর প্রতিদিনের মতো অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে প্রীতম। গল্প তো নিজের মতো এগিয়ে গেছে অনেকটাই, তবুও জেনে ফেলতে হবে তো এরপর চন্দননগরে গিয়ে ঠিক কী ঘটল। কি ভাবছেন সব কিছু স্মুথলি হয়ে যাবে? না 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 না, সেটি হচ্ছে না। তাহলে তো গল্পের টুইস্টই আসলো না। এই দেখেছেন, আপনারা চটে যাচ্ছেন তো, ভাবছেন তো যে চন্দননগরে আবার কি হবে রে বাবা। দাঁড়ান দাঁড়ান, চিন্তা করার কিছু নেই, সে কথাও জানতে পারবেন এই পর্বেই, কারণ এটা যে অন্তিম পর্ব। চন্দননগরে রাইদের বাড়িটা বিক্রি হয়ে গেছে অনেক দিন আগে। যদিও রাইয়ের পরিচিত পরিজন সবাই এখনো এই শহরেই থাকেন, তবে যোগাযোগের অভাবে তাদের বাড়ি গিয়ে ওঠার কথা ভেবেও ইতস্তত করছে রাই। কিন্তু এখন শহরটা বদলে গেছে আপাদমস্তক। মাথা ঝাড়া দিয়ে দাঁড়িয়েছে অনেক অনেক বহুতল। চন্দননগর স্টেশন থেকে সোজা রাস্তাটা মিশেছে বাগবাজার চৌরাস্তার মুখে। গোটা রাস্তা জুড়ে দুধারে চোখে পড়ছে নানান দেশি বিদেশি ব্র্যান্ডের দোকান। তার সঙ্গেই পাল্লা দিয়ে গজিয়ে উঠছে নতুন নতুন ক্যাফে, রেস্তোরাঁ, আরও কত কি। সত্যি বলতে কি, এই শহরটার একটা অন্যরকম জাদু আছে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে চন্দননগরের জুড়ি মেলা ভার। এই শহর আজও ফরাসি স্থাপত্যকে আর আধুনিক অভিজাত বহুতলকে পাশাপাশি বেঁধে রেখেছে নিজের জাদুতে। বদলে গিয়েছে বাগবাজার থেকে কোটঘাট পর্যন্ত যাওয়ার রাস্তাটাও, কিন্তু পেট্রোল পাম্পের উল্টো দিকে নিত্যগোপাল স্মৃতি মন্দিরের সেই পুরনো লাইব্রেরিটা কিন্তু আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, একই ঐতিহ্য সঙ্গে নিয়ে। না না, কোথাও কোনো অহেতুক অকৃত্রিম রেনোভেশনের ছোঁয়া লাগেনি সেটায়। তবে তারই পাশে রং বেরঙের বুটিক, পার্লার, ডিপার্টমেন্টাল স্টোরে ভরে গেছে শহরটা। কিন্তু আজও এই শহরের ঘ্রাণটা একই রকম রয়েছে, একই রকম নস্টালজিয়া রয়েছে চন্দননগরের চার্চ থেকে কানাইলাল স্কুলটা, বাঁ দিকে ফেলে স্ট্র্যান্ড ঘাটে যাওয়ার রাস্তাটায়, আর সেই গঙ্গার ধার, ফ্রেঞ্চ মিউজিয়াম,
পুলিশ ফাঁড়ি, কোর্টরুম আর সর্বোপরি চন্দননগর গভর্নমেন্ট কলেজটাও একই রকম স্বমহিমায় আজও বিদ্যমান। স্ট্র্যান্ড রোড ধরে পাতাল বাড়ির দিক পর্যন্ত রাস্তাটা আজও একই রকমভাবে জনপ্রিয় আর সাজানো গোছানো। অবশ্য এখন এখানেও অ্যাডিশন হয়েছে অনেক কিছু, যেমন নতুন নতুন রেস্তোরাঁ হয়েছে বেশ কয়েকটা। এখন তো আবার গঙ্গার বুকে ভাসমান রেস্তোরাঁও বেশ নজর কাড়ছে। এক কথায় এই শহরটাকে আরও একবার ঘুরে দেখে একটা অন্যরকম আনন্দ অনুভব করছি দুজনেই। রুদ্রজিতের বাড়ির বেশিরভাগ সদস্যরাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে দেশের নানান প্রান্তে কর্মসূত্রে, তবে সেই শতাব্দী প্রাচীন বাড়িটা আজও রয়েছে একইভাবে স্বমহিমায়। এই দক্ষিণ খোলা বারান্দার ঘরটা আজও তালাবন্ধ। অনেকদিন পর ঘরটার তালা আজ খোলা হবে। আয় রাই, ভেতরে আয়। না না, আজ আর ঠিক তেমনটা সাজানো গোছানো নেই ঠিকই। এই খড়খড়ির জানলা, সেই দাবার ছকের মতো মোজাইক, সবটাতেই কেমন যেন ধুলো জমেছে। কি রে, মনে পড়ছে কিছু কথা? মনে পড়ছে রে, মনে পড়ছে, অনেক কথা মনে পড়ছে। কাকিমাকেও বড্ড মনে পড়ছে রে। মন খারাপ হয়ে যায় রুদ্রজিতের। এলোমেলো চুলটা বিলি কেটে দিতে দিতে রাই সান্ত্বনা দেয়। কি করবি বল, কালের নিয়ম, জন্মিলে মরিতে হবে। হ্যাঁ, মেনে নিতে পারি না রে, মায়ের চলে যাওয়াটা মেনে নিতে পারি না। আজ বাবা নেই, মা নেই, এই বাড়িটাও খাঁ খাঁ করছে। দেখ, একটা সময় সরস্বতী পুজো, দুর্গা পুজো, তিল ধারণের জায়গা থাকতো না, আর আজ দেখ, দক্ষিণের বারান্দার টবের মাটিগুলো শুকনো কাঠ হয়ে পড়ে আছে। কত বছর যে কোনো গাছই পোঁতা হয়নি। আবার সবকিছু আগের মতো হবে রুদ্র। মাঝে মাঝে আমরা চন্দননগরের বাড়িতে এসে থাকবো, স্মৃতিগুলো বেশ তরতাজা থাকবে আজীবন। ঠিক বলেছিস, কার্শিয়াং আর চন্দননগর দুটোই সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা বেশ, চল, নে নে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে। তোদের কিচেনে কি এখন কোনোভাবে চা খাবি তুই? আরে দাঁড়া, জানি না রান্নাঘরের কি অবস্থা এতদিনে। তাছাড়া কোথায় যে কি পাবো আমি তাও জানি না। তবে চিন্তা করিস না, আমার ট্রলিতে ইলেকট্রিক কেটল আছে। ভালোই হয়েছে, বের কর তো। জানিস, সেদিন কার্শিয়াং বাজার থেকে অনেকটা গিদ্দা পাহাড়ের চা কিনেছিলাম। ভালোই হলো, দাঁড়া চা করে ফেলি তাহলে। রাইয়ের ব্যাগ থেকে চা পাতা আর কিছু ডিসপোজেবল কাপ বের করে নেওয়া হলো। তারপর দুজনেই সামান্য ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়ল নতুন জীবনের উদ্দেশ্যে। রুদ্রজিতের গাড়িটা আর এখন নেই, কারণ এখানে যেহেতু ওরা কেউই থাকে না, তাই আগেই রুদ্রজিৎ নিজের প্রিয় গাড়িটা বিক্রি করে দিয়েছে। এ শহরে এখন প্রচুর যানবাহন, বাস চলাচল বন্ধ হয়ে গেছে, তবে অটো আর টোটোয় 6 লাভ। বারাসাত গেটের সূর্য মোদকের জল ভরা সন্দেশ প্যাক করে নিল বাক্সে। ওদের গন্তব্য আজ বোরাইচণ্ডী মন্দির। কথিত আছে এই বোরাইচণ্ডী মন্দিরের নামেই চন্দননগরের নামকরণ। বহু বছর ধরে তার নিজস্ব ঐতিহ্য নিয়ে স্বমহিমায় থাকা এই মন্দিরটার ঠিকানা চন্দননগরের সর্ষেপাড়া অঞ্চলে। সাবেকি পাড়ার প্রায় প্রত্যেকটি বাড়ি শতাব্দী প্রাচীন। প্রতিটি বাড়ির ইট, কাঠ, পাথরে এখনও ফরাসি আভিজাত্য লেগে রয়েছে। আসামের কামাখ্যা মন্দিরের আদলে এই মন্দিরের সামনে রয়েছে অশ্বক্ষুরাকৃতির নাট মন্দির। নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহ, আর সেখানেই বিরাজমান চন্দননগরের অধিষ্ঠাত্রী দেবী বোরাইচণ্ডী। আগে থেকে চেনা পুরোহিতকে জানিয়ে রেখেছিল রুদ্রজিৎ। ওনার উপস্থিতিতে বোরাইচণ্ডী মাকে সাক্ষী রেখে মালা বদল আর সিঁদুর দানের মাধ্যমে রুদ্রজিৎ বিয়ে করল রাইকে।
সোনালি জরির পাড়ের লাল রঙের ছিমছাম কাতান শাড়িতে আর এক মাথা সিঁদুরে রাঙা মুখে রাইকে দেখতে লাগছিল অনবদ্য। চোখ সরাতে পারছিল না রুদ্র নিজেই। লাল পাঞ্জাবিতে রুদ্রজিৎকেও বেশ মানিয়েছিল। কি মিসেস সেনগুপ্ত, অবশেষে ধরা পড়লে তাহলে? ঠিক বলেছ মিস্টার চৌধুরী, ভাগ্য যেখানে ঠিক করে রেখেছে যেতে তো সেখানে হবেই। তাহলে আজকের দিনটা সেলিব্রেট করতেই হবে। চল, নতুন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, বল কোথায় যাওয়া যায়? তোর শুধু খাওয়া না, কোথাও যাব না। চল তুলোপটি ঘাটে গিয়ে বসি। ওই চটটায় কি সুন্দর সবুজ ঘাস, কেউ যেন কার্পেট বিছিয়ে রেখেছে। চল না, ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। হ্যাঁ চল, এক কাজ করি, একটা নৌকো ঠিক করি। আজ সারাদিন নৌকো করে ঘুরে বেড়াবো। প্রথমে যাব চুঁচুড়ার দিকে, জোড়াঘাট, ময়ূরপঙ্খী ঘাট, রাসমণি ঘাট, আর তারপর ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, সব ঘাটগুলো ঘুরে আসি এক এক করে। চল। সেই ভালো, চল 7 ঘাটের জল খেয়ে আজই পেট ভরাই। এই দেখেছিস, ফালতুই আর কি করছিস? চল না, নৌকাতেই খাওয়া দাওয়া নিয়ে উঠে যাই। আরে ম্যাডাম, এই শহরে এখন অনলাইনে খাওয়ার ডেলিভারি পাওয়া যায়, অতএব নো চিন্তা। ব্যাস, তাহলে আর কি, চব্য চস্য লেজ্জ পেয়েও নিয়ে উঠে পড়ি নৌকোয়। তারপর নৌকা বিহার আর পেট পুজো দুটোই হোক একসাথে। এরপর সারাদিন শুধু গঙ্গার খোলা হাওয়ায় ভেসে চলল ওদের নৌকো। নিজেদের মতো করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাটালো ওরা দুজনে। তারপর ফিরে এলো রুদ্রর বাড়িতে। কি মিস্টার হাজব্যান্ড, কি দেখছো অমন করে? কানের দুল, খোঁপায় জড়ানো জুঁয়ের মালা, কপালে লাল টিপ। আয়নার সামনে বসে বসে একে একে খুলতে খুলতে আয়নার প্রতিবিম্বে রুদ্রজিৎকে দেখে জিজ্ঞাসা করল রাই। তোমাকে দেখছি মিসেস ওয়াইফ, ভাবছি সত্যি দেখছি নাকি সবটাই স্বপ্ন। মাত্র কয়েকটা দিন বল, আমাদের জীবনটা আবারও পাল্টে গেল। সত্যি রে, অনেকটা। মনে পড়ে রাই, এই ঘরটাতেই প্রথম চুমু খেয়েছিলাম তোকে, আর তারপরেই হঠাৎ দরজা খুলে চলে এসেছিল মা। মনে পড়ে না আবার? ইস, কি প্রেস্টিজের ব্যাপার। সেদিন ভাগ্যিস কাকিমা দেখে ফেলেননি, দেখলে কি ভাবতেন বলতো? ছি ছি, তার উপর তোর নাম ধরে যেভাবে চিৎকার করেছিলেন, আমি তো ভয় পেয়ে একসা। হ্যাঁ রে, এখনো ভাবলে হাসি পায়। বল, কোথাও কিছু নেই, মায়ের গায়ের উপর বসলো এসে একটা আরশোলা। সত্যি রে, ভাগ্যিস, না হলে সেদিন কি হতো? ও সে যা হওয়ার তাই হতো। বল তাহলে কোথায় যাওয়া যাবে হানিমুনে? হানিমুন? চল প্যারিস যাই। এই দেখেছিস, আর কি করিস না, সে তো তুই যাবি না আমি জানি। বল না, কোথায় যাওয়া যায় ঘুরতে? পাহাড়ে যাব না, সেই তো ফিরেই যেতে হবে কার্শিয়াং। চল সমুদ্রে যাই। হ্যাঁ চল, সমুদ্র। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি বন্ধুরা, কি ভাবছেন? আরে ওরা সদ্য বিবাহিত দম্পতি, ওরা একটু ঘুরতে যাবে না? কি মুশকিল বলুন তো? আপনাদের কথা রেখে ওদের দুজনের শুভ বিবাহ সুসম্পন্ন হলো তো নাকি? এবার বাপু ওদেরকে ওদের মতো থাকতে দিন। ওদের এত দিনের দূরত্ব ঘুচিয়ে, এত ষড়যন্ত্র পেরিয়ে ওরা যে এক হতে পেরেছে, এটাই তো অনেক নাকি? ওরা এখন ওদের মতো সমুদ্রের নোনা হাওয়ায় কাটাক অনেক 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 রঙিন মুহূর্ত। আর আমরা অপেক্ষা করি আরও একটি নতুন গল্পের। অভিমানী ভালোবাসা সিজন 2 চতুর্থ তথা অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আপনাদের কথা রাখতে অভিমানী ভালোবাসা সিজন 2-এ আমরা শেষ পর্যন্ত রাই আর রুদ্রজিতের শুভ পরিণয়টা দেখেই ফেললাম। আজ অভিমানী ভালোবাসা সিজন 2 অন্তিম পর্ব এ পর্যন্তই। যেতে যেতে প্রতিদিনের মতো যে কটা কথা বলে চলে যাই, আজও তার অন্যথা হয় কি করে।
যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তার বার্তা। আর তাছাড়া এতদিনে তো আপনারা জেনেই গেছেন, ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। এই আমাদের ওয়েবসাইট লিংক, যা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তাছাড়াও রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে ওখানেও ফলো করে দেবেন। এবার চটপট জানিয়ে দিই আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো। তারা হলেন কণা রোজারিও, রূপসা খাতুন, মোহিনী ভট্টাচার্য, চিত্ত মণ্ডল, সঞ্চারী নায়েক, অনির্বাণ মান্না, তন্ময় দাস, মাসুমা আক্তার, বিনিতা ছেত্রী, মৌসুমী হালদার সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, চন্দননগরের সূর্যমোদক থেকে রাই আর রুদ্রজিৎ যে মিষ্টিটা কিনেছিল সেই মিষ্টিটার নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট টাইপ করে জানিয়ে দিন আপনার উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো এই পর্বেও 10 জন প্রথম সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 এবং আরও একটা নতুন ধারাবাহিক গল্প নিয়ে দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ ভালো থাকুন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন।